ভোট গণনার প্রক্রিয়া চলছে। ফলাফল আসতে শুরু করেছে বিভিন্ন কেন্দ্রের, তবে আসন ভিত্তিক এখনো পুরোপুরি ফলাফল জানা যায়নি। হয়তো কিছুক্ষণ সময় গেলে পরে সেটি আমরা জানতে পারবো। আমাদের সহকর্মীরা সে খবর নিচ্ছেন। আমরা একটু নির্বাচনের বিশ্লেষণ সম্পর্কে একটু আমরা জেনে আসতে চাই। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী। আপনার কাছে আবার একটু ফিরি। এর মধ্যে নিশ্চয়ই আপনিও জানেন যে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে দুপুর 2টা পর্যন্ত তাদের কাছে যে খবর রয়েছে সেখানে 48% ভোট পড়েছে। এখন বাকি যে সময়টুকু ছিল, আপনার কি মনে হয় সেই শতাংশের সংখ্যাটি নিশ্চয়ই বাড়বে, কিন্তু সেটি কেমন হতে পারে, সেটি কতটা বাড়তে পারে বলে আপনার কাছে মনে হয়? দেখেন, গণমাধ্যমের মাধ্যমে যতটুকু খবর সারা দেশে গড়ে আর কি এর মধ্যে থাকবে, এটা নিঃসন্দেহে ভালো টার্ন ওভার। কারণ আমি আগেই বলেছি বা বারবার বলার চেষ্টা করছি যে একটা বৃহৎ রাজনৈতিক দল এবারে নির্বাচনে নেই, অর্থাৎ তাদের শতভাগ লোকজন নির্বাচনে অংশগ্রহণ করেছে এমনকি বলার কোনো সুযোগ নেই। আমি দেখেন, নির্বাচন হয়েছে, গণনা শুরু হয়ে গেছে, ফলাফল আসার হচ্ছে। আমি অনুরোধ করব বা রাজনৈতিক দলদের কাছে আমি দাবি রাখতে চাই যে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, তাদের পবিত্র আমানত আপনাদের দলের পক্ষে বা দলের বিপক্ষে যাদের পছন্দের ব্যক্তিকে দিয়েছে। দয়া করে নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী উত্তীর্ণ হয়েছে। আমি প্রত্যাশা করতে চাই, আশা করতে চাই যে দ্বিতীয় যে পরীক্ষা, সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে ফলাফল ঘোষণা করা এবং ফলাফল এই ভোট কাউন্ট করার পরে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা পর্যন্ত রাজনৈতিক দলের প্রত্যেকটি নেতা কর্মী যেন দায়িত্বশীল আচরণ করেন, সেটা একজন বেসার হিসেবে আমি প্রত্যাশা করতে চাই। কারণ বহু প্রত্যাশিত অনেক রক্তের বিনিময়ে 24-এর রক্ত আয়না ঘরে বহু মানুষ গায়েব হয়ে গেছে, আমরা খুঁজে পাইনি। বহু সাংবাদিক বন্ধু সাগর রুনি আজকে বলতে হয় তাদের হত্যার বিচার হয়নি। এ সমস্ত অগণিত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আজকের এই গণতন্ত্রের উত্তরণের যে সন্ধিক্ষণে আমরা আছি, সেই সন্ধিক্ষণ যেন কোন রাজনৈতিক দলের কোন ব্যক্তির যেন হঠকারী কোনো কর্মকাণ্ডের জন্য ব্যাহত না হয়, সে বিষয়ে তারা দায়িত্বশীল আচরণ করব। পাশাপাশি আমি আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলবো যে আপনারা যে অসাধারণ একটি কাজ করেছেন, অসাধারণ একটি নির্বাচন জাতিকে উপহার দিয়েছেন, এই নির্বাচনী ফলাফল ঘোষণা করা পর্যন্ত এবং ফলাফলের পরে যেন সবাই শান্তিপূর্ণভাবে থাকতে পারে, বিশেষ করে সংখ্যালঘুদের প্রতি যেন হামলা না হয় বা যাদেরকে মনে করছি আমাকে ভোট দেয়নি তাদের প্রতি যেন জুলুম নির্যাতন না হয়, সেই বিষয়টাই অনুরোধ করবো আমি। এবং যারা বিজয়ী হবেন, এই বিজয়ী দলের দায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি তাদের কর্মীরা যেন অতি উৎসাহিত হয়ে 5 তারিখের পরে যে সমস্ত কালিমা গায়ে লেগেছে একই রকমের কালিমা যেন গায়ে না লাগতে পারে, সেই বিষয়ে অন্তত বিজয়ী দলের নেতৃবৃন্দরা দায়িত্বশীল আচরণ করবেন। যারা পরাজিত হবেন আমি সাধুবাদ জানাতে চাই যে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উৎসব মুখর একটি নির্বাচন জাতিকে উপহার দিয়েছেন। অতএব আপনাদের এই পরাজয় আগামী দিনে হয়তো জয়ের একটি সোপান তৈরি হবে, সেটাকে মনে রেখে আগামীর বাংলাদেশের জন্য এই তরুণ প্রজন্মের যারা রক্ত দিয়ে একটি নতুন বন্দোবস্তের বাংলাদেশ প্রত্যাশা করলো, তাদের সেই প্রত্যাশা পূরণে আপনাদের এই দায়িত্বশীল ভূমিকা জাতি প্রত্যাশা করে এবং তাদের প্রত্যেকটি পরিবার প্রত্যাশা করে। যারা এখনো পঙ্গুত্ব বরণ করে আছেন, যারা অনেকে চোখ হারিয়েছেন, যারা মা সন্তান হারিয়েছেন, সন্তান তার বাবাকে হারিয়েছেন, এরকম একটি পরিস্থিতিতে, এরকম একটি জায়গায় যখন এত চমৎকার একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচন যেন কোনো পক্ষের দায়িত্ব জ্ঞানহীন আচরণের জন্য, হঠকারী কাজের জন্য যেন বিতর্কিত না হয়ে যায় বা যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, যেন প্রাণহানি না ঘটে বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড যেন না ঘটে, বিশেষ করে সংখ্যালঘুরা যেন নিরাপদ থাকে এবং তারা যেন অনিরাপদ বোধ করে না, সেই দায়িত্বটা এই রাতে প্রত্যেকটি রাজনৈতিক দলকে, প্রত্যেকটি ভোটারকে, প্রত্যেকটি সচেতন নাগরিককে এবং মিডিয়া কর্মী যারা এই সারাদিন অসাধারণ কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং মিডিয়া কর্মীরা তো এইটুকু অন্তত পক্ষে হাত দিয়ে বলতে পারবেন। আপনার কাছে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে যারাই শেষ পর্যন্ত সরকার গঠন করুক না কেন, আপনার দৃষ্টিতে সেই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে বা কোন কাজটি সবার আগে শুরু করা প্রয়োজন বলে আপনি মনে করেন? যে কাজটি শুরু করা দরকার সুশাসন ফিরিয়ে আনা।
মানুষের মধ্যে আস্থা ফিরানো, যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণ যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব, এটি একটা আমানত, সেই আমানতের খেয়ানত যেন তারা না করে। এবং সবচেয়ে বড় কথা দুর্নীতি, দুর্নীতি আমাদের এই গোটা শাসন ব্যবস্থাকে একেবারে ধ্বংসপ্রায় করেছে। এই দুর্নীতি দমনে বা দুর্নীতি রোধে যে প্রত্যেকটি দুটি জোট তারা সুস্পষ্ট ঘোষণা দিয়েছে, অতএব এই ঘোষণা যেন তারা অক্ষরে অক্ষরে প্রতিপালন করে, অক্ষরে অক্ষরে প্রতিপালন করে এবং কোনো যেন এখানে আপোষ না করে, সেটা তারা দেখতে চায়। সর্বশেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে যে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো। কারণ অর্থনীতি কিন্তু খুব একটা ভালো জায়গায় আছে এমনটি বলা যাবে না। হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। ব্যাংকগুলো কিন্তু আপনি দেখেন 5টা ব্যাংক থেকে রাতারাতি সব মানুষের টাকা চলে গেছে। এই যে আমানতকারীদের আস্থা ফিরানো, বা যেন সামনে রোজা আছে, এই রোজাকে কেন্দ্র করে গত 2টি রোজা কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ে দ্রব্যমূল্যের কোনো সিন্ডিকেট আমরা দেখিনি। অতএব সামনের এই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে এই রোজাকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যেন কোনো সিন্ডিকেট তৈরি করে সাধারণ ভোটারদের জীবনকে দুর্বিষহ করতে না পারে। এমনি মূল্যস্ফীতি আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে। অতএব অর্থনৈতিক স্বস্তিটা সবচেয়ে বড় আরেকটি চ্যালেঞ্জ। আরেকটি চ্যালেঞ্জটা হলো যে যারাই নির্বাচনে যাক না কেন, তারা কিন্তু দুটি পক্ষের ভোটে বেশি পরিমাণে বিজয়ী হবেন। একটা হলো তরুণ প্রজন্ম, প্রায় 4 কোটি, তারা কর্মসংস্থান চায়, তারা চাকরি চায়, তারা মেধার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি হোক সেটি তারা চায়। আর নারী সমাজ 51% ভোটার। এই নারীদের সাথে কি আচরণ করা হয়েছে, জুলাই সনদের কথা বলে একটি রাজনৈতিক দল নারীদের নমিনেশন পর্যন্ত দেয়নি। এই যে নারীদেরকে নিয়ে যে এক ধরনের অবজ্ঞার একটি জায়গা তৈরি হওয়া, সেখান থেকে প্রকৃত অর্থে যেন নারীরা ক্ষমতায়ন হয় এবং নারীরা যেন তারা নির্ভয়ে কর্মস্থলে যে এবং যেন নির্ভয়ে তারা বাড়িতে ফিরে আসতে পারে তাদের সন্তানের কাছে, তাদের স্বামীর কাছে, এরকম একটি আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা এই নির্বাচিত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 5 তারিখের পরে চাঁদাবাজির অভিযোগ উত্থাপিত হয়েছে, হয়নি এমনটি আমি বলবো না, হয়েছে তো। অতএব ব্যবসায়ীরা ক্ষুব্ধ ছিল বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যক্তিদের আচরণে। নির্বাচিত সরকারের অন্যতম দায়িত্ব হবে এই ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরানো। ন্যূনতম দায়িত্ব হবে কোনো চাঁদাবাজ যেন আমার ভোটারদের, আমার জনগণের, এই রাষ্ট্রের মালিকের কাছে চোখ উঁচিয়ে কোনো চাঁদা দাবি করতে না পারে। সেই ক্ষেত্রে আজকের ভোট যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থেকে পাহারা দিয়েছে, ঠিক একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন জনগণের পাহারাদার হিসাবে, জনগণের রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে তাদের স্বার্থ রক্ষায় যা যা করা দরকার তা তা করবে এবং রাষ্ট্র সেই ন্যায়সঙ্গত কাজ করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে এবং তাদেরকে তাদের দলীয় বাহিনীতে পরিণত করার যে অতীত ইতিহাস, সেই ইতিহাস থেকে বের হয়ে এসে স্বাধীনভাবে তাদেরকে কাজ করার সুযোগ দেবে। মোট কথা হলো যে দুষ্টের দমন আর শিষ্টের পালন, এই নীতিটা সরকার যদি, বিজয়ী সরকার যদি পালন করতে পারে, তাহলে আগামী 5 বছরে তাদের জন্য নতুন করে বিজয়ী হওয়া কিন্তু বা মানুষের কাছে যাওয়া কিন্তু সহজ হবে। কিন্তু যদি এই যে একটা বিরাট একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা মানুষ যে আস্থা করলো, কত রকমের প্রচার অপপ্রচার মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে, তাদের প্রতি জনগণের যে আস্থা, সেই আস্থার যে দিল তারা, তার যেন খেয়ানত তারা না করে এবং আস্থার পরীক্ষায় যেন তারা উত্তীর্ণ হয়। এবং জনগণ আসলে সরকারের কাছে বা বিজয়ী দলের কাছে খুব বেশি কিছু চায় না, তারা চায় তাদের ব্যবসা করার নিরাপত্তা, তারা চায় চাঁদা মুক্ত একটি সমাজ, তারা চায় তাদের সন্তানরা মেধার ভিত্তিতে চাকরি চাবে, তারা চায় উৎপাদিত কৃষি পণ্যের ফসলের ন্যায্য মূল্য পাবে, মধ্যশক্তি ভোগীরা যেন এই যে সোশ্যাল সেফটিনেসের যে প্রোগ্রামগুলো আছে সেখান থেকে যেন কমিশন বাণিজ্য নেওয়া হয় সেটি নিশ্চিত করবে। এই সমস্ত ছোট ছোট চাওয়াগুলা রাষ্ট্রের কাছে, রাষ্ট্র যে কাজটি করবে আইনের শাসন প্রতিপালন করবে এবং নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা করবে না। কারণ আমি মনে করি যারা যে 2টি জোট নির্বাচনে অংশগ্রহণ করলো, তারা দীর্ঘ মিথ্যা অসত্য মামলার মধ্য দিয়ে তারা কিন্তু এই 18টি বছর দিনাতিপাত করেছে। অর্থাৎ তারা নতুন করে এই মামলাবাজিতে যাবে না, নতুন করে মানুষকে হয়রানি করবে না, নতুন করে মানুষকে জুলুম করবে না। বরং যদি এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে অনেক মিথ্যা মামলার কথা আমরা শুনেছি, অনেক সরকারি চাকরিজীবীর বিরুদ্ধে অসত্য মামলার কথা আমরা শুনেছি, এগুলাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে যাচাই বাছাই করে
যদি অপরাধী হয় তার শাস্তি হোক, কিন্তু নিরপরাধ মানুষ যেন তারা এই সমস্ত অপকর্ম থেকে বা এই ধরনের জুলুম থেকে যেন রক্ষা পায়, সেই বিষয়টি নিশ্চিত করাও হবে নির্বাচিত সরকারের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ। হাসান আলী, আপনার কাছে কি মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বরাবরের মতো এক ধরনের উদ্বেগের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদেরকে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এক ধরনের আস্থাহীনতা আরও প্রকট আমরা দেখেছি গত কয়েক দশকে, এবং একই সাথে আবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, বিশেষ করে পুলিশ কিন্তু সেভাবেও সাধারণ মানুষের খুব কাছাকাছি থাকেনি, তারা কাজ করেনি, এবং যার জন্য সাধারণ মানুষের একটা বিশাল ক্ষোভও তাদের উপর ছিল। এই জায়গায় যে সরকার আসবে তার আসলে কি ধরনের পদক্ষেপ নিলে পরে এই দূরত্বটি অথবা নিরাপত্তার ব্যবস্থাটি আসলে কিছুটা হলেও স্বাভাবিক হবে? দেখেন, বিষয়টা হচ্ছে দলীয় বিবেচনায় বা অঞ্চল বিবেচনায় বা এলাকা বিবেচনায় যদি পদায়ন না হয়, বরং পদায়নের মূল ভিত্তি যদি হয় তার মেধা, তার সততা, তার প্রফেশনালিজম, তাহলে কিন্তু এটা ফিরে আসবে। এই অপকর্মগুলো হবে না। গত 18 বছর আমরা কি দেখেছি? একটি জেলার পুলিশ বাহিনীকে পদায়নে দেখেছি। আমরা গত 18 বছরে কি দেখেছি? দুর্বৃত্তায়ন দেখেছি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। সেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি না থাকে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যে ভালো কাজ করার সুযোগ দিলে যে করতে পারে, সেটা তো এই যে আজকের নির্বাচনে আমরা তো দেখলাম। সেটা একদম আমরা কি করলাম? টিআইবি রিপোর্ট দিল যে 37 জন ডিসি একটি দলের, এত ধরনের এসপি একটা দলের, কিন্তু এটা তো প্রমাণিত হলো হয়তো তাদের দলীয় পরিচয় আছে, হয়তো দলে পরিচয় নাই। কিন্তু রাষ্ট্র যদি চায়, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থাকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি চায়, তাহলে তো সুষ্ঠু ভোট করা সম্ভব। দলীয় বিবেচনা বিষয় নয়। বিষয়টি হলো যে রাষ্ট্র তার বাহিনীদেরকে কতটা নিরপেক্ষভাবে পরিচালনা করছে বা নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করার সুযোগ দিচ্ছে। যদি আবারও এমনটি হয় যে সমস্ত সিদ্ধান্ত আসে একটি ব্যক্তির কাছ থেকে, বা সমস্ত সিদ্ধান্ত আসে একটি গ্রুপ থেকে, বা সমস্ত প্রশাসন যন্ত্র যদি একজন ব্যক্তির দিকে তাকিয়ে থাকে, এবং এরকম প্রশাসন যদি ভবিষ্যতে আবার তৈরি হয়, আশা করি সেটা হবে না। যদি তৈরি হয়, তাহলে তো জাতির সবচেয়ে বড় দুর্ভাগ্য আমরা। তবে আমি ওই জায়গায় আমি বললাম যে যা কিছু হবে যদি মেধার ভিত্তিতে হয়, তাহলে এগুলা কিন্তু এই অপসংস্কৃতি, প্রয়োগ থেকে আমরা কিন্তু বের হয়ে আসতে পারবো। এবং এটি খুব কঠিন কাজ নয়। আপনি রাষ্ট্রের কর্মচারীর কাছ থেকে দলের কর্মীদের মতো আচরণ প্রত্যাশা করবেন কেন সরকার প্রধান হিসাবে? আপনি পুলিশ বাহিনীর কাছ থেকে আপনি দলের লাঠিয়াল বাহিনীর আচরণ প্রত্যাশা করবেন কেন? বরং আপনি তাদেরকে বলবেন যে অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে, চাঁদাবাজকে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করতে, মেধাবীকে মেধাবী হিসেবে চিহ্নিত করতে, মামলাবাজকে মামলাবাজ হিসেবে চিহ্নিত করতে। এই চিহ্নিত করার সুযোগ যদি আপনি দেন, আর যদি প্রফেশনালিজম যদি পদোন্নতির বা পদায়নের একমাত্র ভিত্তি হয়, তাহলে আমি তো মনে করি যে 24-এর রক্তস্নাত যে বাংলাদেশ আমরা যাচ্ছি গণতন্ত্রের দিকে, সেই বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ আমরা দেখতে পারবো। এবং তবে একটি কথা আপনাকে বলে রেখে আজকের দিনে, কেউ যদি পুরাতন বন্দোবস্তে ফিরে যেতে চান, তাদের জন্য রাজনীতি কিন্তু হাসান তাহলে আমরা ফিরবো আপনার কাছে, আপনি আমাদের সাথে আছেন আরেকটু সময় হয়তো, তবে আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসছি এই আলোচনায়। দর্শক নিশ্চয়ই আমাদের সাথে আছেন, আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। হাসান আলী, আপনার কাছেই আবার যদি একটু আসি, সেটি হচ্ছে যে আমরা এই নির্বাচনের তো হয়তো নানা দিক দিয়ে আলোচনা করছি, কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ে আসলে সরকার কিভাবে দেশ পরিচালনা করবে সেটি সাধারণ মানুষের ভেতরে আসলে অনেক আগ্রহের জায়গা, কারণ অনেক দাবি দেওয়া, অনেক না পাওয়া, এই বিষয়গুলো আসলে জমে আছে। সেই জায়গা থেকে আপনি আইন শৃঙ্খলার কথা বলছিলেন, আপনি একই সাথে হচ্ছে রাষ্ট্রের অন্যান্য বিষয়গুলো সামনে নিয়ে তুলে নিয়ে এসেছেন, কিন্তু যে বিষয়টি আপনার কাছে একটু জানতেই চাই যে শিক্ষার একটা জায়গায় মানুষের বেশ আক্ষেপ ছিল যে শিক্ষার মান কমে গেছে, পড়াশোনার যে ধরনের আসলে আধুনিকায়ন হওয়ার দরকার ছিল, আমরা দেখেছি 1 বছর 2 বছর পর পরই সিলেবাস বদলায়, পদ্ধতি বদলায়, যার জন্য নতুন যে শিক্ষার্থীরা যখন তারা স্কুলে ঢোকে বা বিশ্ববিদ্যালয়ে ঢোকে, তখন এক ধরনের তাদের অস্বস্তিতে বুঝবার মতোই আসলে সময় চলে যায়। এই জায়গাগুলোতে সামনে যে সরকার আসবে তারা কোন পদক্ষেপ আসলে নিলে পরে আপনার কাছে মনে হয়, যেহেতু আপনি নিজেও একজন শিক্ষক, তাই আপনার কাছ থেকে আসলে বিষয়টি একটু জানতেই চাই। আমরা সংস্কারের মধ্য দিয়ে গেলাম, সংস্কার, বিচার এবং নির্বাচন। দুঃখজনক হলো সত্য যে যে ছাত্র বন্ধুরা এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সংস্কারের পক্ষে কথা বললাম,
জুলাই সনদের পক্ষে কথা বললাম, অথচ শিক্ষা সংস্কার নিয়ে একটি কমিটি হলো না, কোনো কমিশন হলো না, না ছাত্র বন্ধুরা কথা বললো, না আমরা যারা দুই একজন খুব খুব ক্ষীণ কণ্ঠে বলার চেষ্টা করলাম, রাষ্ট্র সেটাকে গ্রহণ করলো না। দেখেন, দুঃখজনক হলো সত্য, স্বাধীনতার 54 বছরে আমরা পদার্পণ করেছি, এখনো শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ কিন্তু জিডিপির 4%-এর নিচে। ইউনেস্কো বলছে যে যদি মানসম্মত একটা শিক্ষা ব্যবস্থা আপনি নিশ্চিত করতে চান, তাহলে জিডিপির 4 থেকে 6-এর মধ্যে থাকতে হবে। আমরা 2 বা 3-এর ঘরে এখনো ঘুরপাক খাচ্ছি। তা আপনি মানসম্মত শিক্ষার কথা বলবেন, প্রাইমারি শিক্ষকরা 15 দিনের বেতন আপনি দেবেন না। মানসম্মত শিক্ষার কথা বলবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাগে 7 জন, আপনি দেবেন 3 জনের বরাদ্দ। আপনি মানসম্মত শিক্ষার কথা বলবেন, আপনি গতানুগতিক লাইব্রেরি। আর এখন শিক্ষা কি হওয়া দরকার? কর্মমুখী হওয়া দরকার। কর্মমুখী হলে রোবোটিক ইঞ্জিনিয়ারিং যেতে হবে, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং যেতে হবে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যেতে হবে, এআই যেতে হবে। আপনি কিন্তু এগুলো ল্যাব করার জন্য যে প্রয়োজনীয় অর্থ, সেই প্রয়োজনীয় অর্থ ইউজিসির হাতে নেই, সরকার তাকে দেয় না। তা আপনি গবেষণা ছাড়া শিক্ষা খাতের উন্নয়ন করবেন, শিক্ষকদেরকে অভুক্ত রেখে, শিক্ষকদেরকে বেতন কম দিয়ে আপনি মেধাবীদেরকে শিক্ষাক্ষেত্রে আকৃষ্ট করবেন, এটি তো হতে পারে না। আরেকটা জিনিস যেটা সুনামি হয়ে গেছে, গত 18 বছর বেসরকারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, আমি জানি না আমার শিক্ষকরা, আমার সহকর্মীরা কি মনে করবে, তবে এটা সত্য যে গভর্নিং বডির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা থাকার ফলে এখানে শিক্ষক নিয়োগের চেয়ে চাকরি বিক্রি হয়েছে বেশি। আপনি এবং গ্রাম অঞ্চলে কোন সুযোগ, অনেক ক্ষেত্রে অনার্স এবং মাস্টার্স পড়ানোর মতো ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস নাই, কিন্তু আপনি অনার্স খুলেছেন, মাস্টার্স খুলেছেন এবং সেখানে শিক্ষক নেই। আপনি অনেক সরকারি কলেজ আছে যেখানে শিক্ষক পদ আছে 7টা বা 10টা বা 12টা, সেখানে আপনি ইন্টারমিডিয়েট দিচ্ছেন, অনার্স দিচ্ছেন, মাস্টার্স দিচ্ছেন, সেখানে পড়ানোর শিক্ষক আছে 4 জন। এই যে শিক্ষাক্ষেত্রে যে অবহেলা বা শিক্ষাক্ষেত্রে যে অনীহা, এই অনীহাটা শিক্ষার এই গুণগত মানটাকে নিচের দিকে নিয়ে গেছে। আপনি শিক্ষার মূল ভিত্তিটা কি? প্রাথমিক শিক্ষা। সেই প্রাথমিক শিক্ষা আজকে কতটা জরাজীর্ণ আপনি জানেন? প্রাথমিক শিক্ষার শিক্ষকদের পদোন্নতি থেকে শুরু করে একজন শিক্ষক সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন, তিনি 45 বছর বা 40 বছর চাকরি করে সহকারী শিক্ষক হিসেবে রিটায়ারমেন্টে যান। আপনি সেই শিক্ষকের কাছ থেকে মানসম্মত শিক্ষা বা শিক্ষাদান পদ্ধতি আপনি কি করে আশা করেন? আপনি গবেষণায় বাজেটের পয়েন্ট 0.0 এরকম একটা কিছু ফিগার আছে, 1% বাজেটেরও আপনি গবেষণায় রাখেননি। তা আপনি মানসম্মত গবেষণা ছাড়া আপনি কি করে আপনি আপনি এই শিক্ষা ব্যবস্থার উন্নতির কথা বলেন? বাংলাদেশ বোধহয় বিশ্বের একমাত্র দেশ যে যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নেওয়ার পরে একদিনও প্রশিক্ষণের ব্যবস্থা না করে তাদেরকে ক্লাসরুমে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে একজন ছাত্র যিনি জাস্ট ছাত্র জীবন শেষ করে তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষক হলেন, তাহলে কিভাবে শিক্ষকতা করবেন, কিভাবে পড়াবেন, তার ড্রেস কি হবে, তার বাচন ভঙ্গি কি হবে, ছাত্র ছাত্রীদের সাথে তার বিহেভিয়ারাল প্যাটার্ন কি হবে, আপনি কিছুই শিখালেন না, কোনো বুনিয়াদি ট্রেনিং দিলেন না। এটা বোধহয় বাংলাদেশে একমাত্র সম্ভব। সেই জায়গাতে এই যে আর যেটা বললেন, হ্যাঁ দুঃখজনক ঘটনা তো, আপনি শিক্ষা নীতি প্রণয়ন করার ক্ষেত্রে 54 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত একটি জাতীয় শিক্ষানীতি না পাওয়াটা রাজনৈতিক সরকারদের জন্য এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য চরম ব্যর্থতা। এবং এই ব্যর্থতার দায় কোন রাজনৈতিক সরকার, কোন শিক্ষাবিদ খুব এড়িয়ে যেতে পারেন বলে অন্তত আমার কাছে মনে হয় না। আপনি আচ্ছা আমাকে বলেন তো, বাংলাদেশের কোন গ্রামের, অধিকাংশ মানুষ তো গ্রামে বসবাস করে, কে ডিম ভাজতে জানে না, কে মশারি টাঙ্গাতে জানে না, কে আলু ভর্তা করতে পারে না, আপনি শিক্ষা ব্যবস্থায় যোগ করে দিলেন। কারা করলেন? আমার মতো শিক্ষাবিদরাই তো করেছেন। তারা কি, কিন্তু তখন কষ্ট লাগে যে তাদের ছেলে মেয়েরা কি আমার ছেলে মেয়ের মতো সবাই দেশে পড়ে? আপনি খোঁজ নিয়ে দেখেন যে আমার ছেলেমেয়েরা দেশে পড়ে বলে আমি হয়তো চিন্তা করি যে আমার বাচ্চাটা আলু ভর্তা শিখবে কেন, কিন্তু ওনার ছেলে মেয়ে তো আমেরিকায় পড়ে। রাজনীতিবিদদের ছেলে মেয়েরা যদি দেশে লেখাপড়া করতেন তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি হতো। রাজনৈতিক নেতৃবৃন্দ যদি দেশের হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতেন তাহলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হতো। রাজনীতিবিদরা, মন্ত্রীরা, এমপিরা, আমি ঢালাও ভাবে বলছি না, অধিকাংশ রাজনীতিবিদরা, অধিকাংশ সুশীল সমাজরা, অধিকাংশ শিক্ষাবিদরা যারা বড় বড় জায়গায় আছেন, তাদের ছেলে মেয়েরা বিদেশের নামি দামি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। অতএব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গেল এটা নিয়ে ভাববার সুযোগ, খুব বেশি সুযোগ ওনারা পান বা সুযোগ পেলেও ওনারা ভাবেন, এমনটি কিন্তু প্রমাণ এখন পর্যন্ত জাতি পায়নি। সেই জায়গা থেকে নতুন সরকার, তারা শিক্ষা ক্ষেত্রে যারা আসবেন তারা শিক্ষা নিয়ে অনেক রকমের গবেষণা করেছেন, প্রাথমিক শিক্ষা নিয়ে করেছেন, শিক্ষার পাশাপাশি আপনি শিক্ষা প্রতিষ্ঠান আপনি করছেন, কিন্তু ছাত্রদের
খেলার মাঠ যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি দিচ্ছেন, আপনি তাদের খেলার মাঠ নেই। খেলার মাঠ না থাকলে একটা 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 খেলার মাঠ না থাকলে একটা ছাত্রের শিক্ষার পাশাপাশি তার যে মানসিক বিকাশ দরকার, তার যে শারীরিক বিকাশ দরকার, সেগুলো কোথায়? সেই বিষয়গুলো নাই। অতএব হাসান আলী আপনি আছেন আমাদের সাথে, আমরা ফিরবো নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো হয়তো বিশ্লেষণ আমরা শুনবো।